নার্সারি বেড ফর রেজিং রাইস সিডলিং। ধানের চারা উৎপাদনের জন্য নার্সারি বেড তৈরিকরণ। তোমরা হয়তো হর্টিকালচারে পড়েও থাকতে পারো এই বিষয়গুলো। নার্সারি বেড হচ্ছে nursery bed may be defined as a well-prepared plot of land where seeds are sown and get favorable environment for germination and thus gives rise to good seedling to be transplanted elsewhere. নার্সারি বেড হচ্ছে একটি ভালোভাবে প্রস্তুতকৃত প্লট, জমির খণ্ড বা জমির অংশ বিশেষ যেখানে সিড আর সন এবং সিডগুলো উত্তম পরিবেশগত অবস্থা পায় অঙ্কুরোদ্গমের জন্য এবং দাস গিভ রাইজ টু গুড সিডলিংস, যার ফলে সেখানে ভালো চারা উৎপন্ন হয়, যে চারাটি অন্য স্থানে রোপণ করা হবে। তাহলে নার্সারি হচ্ছে একটি ওয়েল প্রিপেয়ার্ড প্লট যেখানে সরাসরি সিড অথবা স্প্রাউটেড সিডস আর সন and get favorable environment for germination and thus gives rise to good seedlings to be transplanted elsewhere. তাহলে নার্সারি বেড হচ্ছে একটি উত্তমভাবে প্রস্তুতকৃত জায়গা, জমির অংশ যেখানে বীজ বপন করা হয়। উদ্দেশ্য হলো সেখানে চারা উৎপন্ন হবে, সেই চারাটা উত্তোলন করে অন্য কোনো জায়গায় লাগানো হবে, সেই চারাটা অন্য কোনো জায়গায় স্থানান্তর করে ট্রান্সপ্ল্যান্ট করা হবে, রোপণ করা হবে, সেটি হচ্ছে নার্সারি বেড। তোমরা অনেক সময় বলে থাকো সিড বেড। there is a big difference between seed bed and nursery bed. Nursery bed হচ্ছে হ্যালো, হ্যাঁ কি বলো? স্যার আমরা T1 প্র্যাকটিক্যালি তো স্যার শেষ করিনি। T2 প্র্যাকটিক্যাল করলে স্যার মাঝখান থেকে একটা ক্লাস করে ফেললে পরে স্যার ওইটা মিলাতে পারবো না তো স্যার। আচ্ছা আমি আবার করাবো, অসুবিধা নাই, তোমাদের স্যার আসলে আমি ছেড়ে দেবো, ঠিক আছে? আচ্ছা স্যার, আমি আবার এই ক্লাসটা নেব তোমাদের, ঠিক আছে? স্যার আমাদের 3-1 আর 3-2 তো ওভারল্যাপ হয়ে গেলে এভাবে স্যার কিভাবে মিক্স করব? আচ্ছা আমি বললাম যে এই ক্লাসটা আমি আবার নেব তোমাদের, আমি যদি ঢুকে পড়েছি তোমাদের স্যার আসলে আমাকে ইনফর্ম করো, ঠিক আছে? আর আমি পরে রুটিন দেখবো, রুটিনে যদি 3-2 ক্লাস থাকে তাহলে ক্লাস হবে, আর না হলে রুটিন স্যারের সাথে তোমাদের কথা বলতে হবে, ঠিক আছে? আমি এই ক্লাস থেকে বের হয়ে রুটিনটা দেখবো। রুটিন অনুযায়ী আপনি ঠিক আছেন স্যার, আমাদের কাছে 3টা রুটিন দেওয়া হয়েছে। তাহলে তোমাদের দিন স্যারের সাথে কথা বলতে হবে, ঠিক আছে? তাহলে দিন স্যারের সাথে কথা একসঙ্গে আমাদের 3টা রুটিন দেওয়া আছে, T1 এর প্র্যাকটিক্যাল, T2 এর প্র্যাকটিক্যাল। শোনো প্লিজ টক টু দিন স্যার, এখানে আমাদের সাথে কথা বলে লাভ নেই। দিন স্যার কথা বলুক, দিন স্যার দরকার একটা মিটিং দিক হেডদের নিয়ে বা টিচারদের নিয়ে, তারপর ডিসিশন নেবে, ঠিক আছে? এখন তোমরা শোনো, দরকার আমি ক্লাস আবার নেব, যেহেতু আমি ঢুকে পড়েছি। আই হোপ ইউ উইল লার্ন সামথিং ফ্রম দিস ক্লাস, ঠিক আছে? আর সমস্যা নাই, আমি আবার বলছি আমি আবার নেব। আর ইউ শুড টক টু দিন স্যার, সিয়ারের কথা বলো, স্যার দরকার দিন স্যার আমাদের সাথে কথা বলুক, তারপরে এর সমাধান হবে। তাহলে নার্সারি গুলো যেখানে প্রপার কেয়ার নার্সিং করে চারা উৎপন্ন করা হয় কোনো জমিতে, যেখান থেকে চারাটা অন্য কোথাও রোপণ করা হবে, এই উদ্দেশ্যে চারা তৈরি করা হয় নার্সারি বেড। আর সিড বেড হলো যেখানে ডাইরেক্ট সিড সোয়িং করা হয় ফসল উৎপাদনের জন্য, সেটি হলো সিড বেড। যেমন আমরা গম ফসলের বীজ বপনের জন্য যে জায়গায় যে জমি তৈরি করা হয় সেটিকে বলা হয় সিড বেড। অথবা ডাইরেক্ট সিডেড রাইস যদি আমরা সোয়িং করি কোনো জমিতে, সরাসরি যদি বপন করার জন্য যদি জমি তৈরি করা হয় সেটিকে বলা হচ্ছে সিড বেড। আর নার্সারি বেড হলো যেখানে প্রপার কেয়ার এন্ড নার্সিং, ইভেন কোনো কোনো ক্ষেত্রে নার্সারি বেডের ইন্ডিভিজুয়াল গাছের নার্সিং বা কেয়ার যত্ন নেওয়ার প্রয়োজন হতে পারে নার্সারি বেডে। অর্থাৎ নার্সারি বেডে ইন্টেনসিভ কেয়ার নেওয়া সম্ভব, যেখানে সিড বেডে যদি সম্ভব না। তাহলে সিড বেড হচ্ছে যেখানে সিড বেডস আর দ্যাট প্ল্যান্ট হোয়ার সিডস আর সোন ডাইরেক্ট ফর ক্রপ প্রোডাকশন। সিড বেড হচ্ছে যেখানে ফসল উৎপাদনের জন্য সরাসরি বীজ বপন করা হয়। আর নার্সারি বেড হলো যেখানে চারা তৈরি করা হয় ফসল উৎপাদনের, এখানে উদ্দেশ্য ফসল উৎপাদনের, কিন্তু এখানে আরেকটা ধাপ, সেটা হলো এখানে চারা তৈরি করে সেই চারাটা অন্য জায়গায় রোপণ করতে হবে, সেটি হচ্ছে
নার্সারি বেড, আমরা কিন্তু অনেক সময় বলি যে সিড বেড, তাহলে সিড বেড এবং নার্সারির মধ্যে কিন্তু পার্থক্য আছে। তাহলে সিড বেড সকল সিড বেড কিন্তু নার্সারি বেড না, কিন্তু আমরা নার্সারি বেড সকল নার্সারি বেড আমরা সিড বেড বলতে পারি। যাই হোক, তাহলে নেসেসিটি অফ রেইজিং সিডলিংস ইন দি নার্সারি বেড, বিশেষ করে যে সমস্ত ফসল আমরা দূরে দূরে বপন করতে চাই তাদের জন্য সাধারণত বীজতলায় চারা তৈরি করে নিতে হয়। যেমন আমরা টোবাকোর সিডলিং, তামাকের চারা, তারপরে কলিফ্লাওয়ার, তারপরে ক্যাবেজ, এগুলোর চারা যে আমরা দূরে দূরে রোপণ করতে চাই। রিসেন্টলি আমাদের যে সুগার কেন কালটিভেশন করা হয় সেটি কিন্তু চারা তৈরি করে এটিকে প্ল্যান্টেড করা হয় দূরে দূরে, সেটি একটা। আর আরেকটা হচ্ছে সাম স্মল সিড ক্রপস, কিছু কিছু ফসলের বীজ আছে যেগুলো অতি ক্ষুদ্র। তোমরা নিশ্চয় থার্ডের টোবাকো পড়েছো তোমরা? জি স্যার। টোবাকোর সিড রেট জানো, বলতে পারবে? টোবাকোর সিড রেট কে বলতে পারবে? টোবাকোর সিড রেট কত? টোবাকোর সিড রেট হচ্ছে, টোবাকোর বীজ এতই ছোট, এটি কিন্তু একটা থেকে বীজ আর একটা বীজ আলাদা করা কঠিন, এবং এটির সিড রেট হচ্ছে 80 থেকে 90 গ্রাম, 80 থেকে 100 গ্রাম পার হেক্টর, প্রতি হেক্টরে 100 গ্রাম সিড। তাহলে এটি চিন্তা করতে পারো এটি সিডের আকার কত ছোট। এই ছোট সিড যদি আমরা সরাসরি মাঠে বপন করা হয়, আর মাঠটা যদি ভালোভাবে ওয়েল প্রিপেয়ার্ড না হয়, তাহলে কিন্তু এই ছোট বীজের মাটির নিচে পড়ে এর জার্মিনেশন কিন্তু হওয়ার সম্ভাবনা কমে যায়। সেই কারণে এই টোবাকো বীজটা প্রথমে একটা বীজতলা, যেটি বীজতলা অবশ্যই খুব সুন্দরভাবে তৈরি করা হয়, ঝুরঝুরে করে মাটির ঢেলা ভেঙে তৈরি করে সেখানে বীজটা বপন করে এখানে চারা তৈরি করা হয়। সেই চারাটি 6-7 সপ্তাহ বয়স যখন হয় তখন মেইনল্যান্ডে এটিকে রোপণ করা হয় তামাক। সেরকম আমাদের ধানের ক্ষেত্রেও এটি করা হয়, ট্রান্সপ্লান্টিং করে আমাদের ধান আমরা কিন্তু রোপণ করি। তাহলে এই প্রয়োজন হলে আমরা দুইটি প্রয়োজনীয়তার কথা বললাম, একটা হলো যেগুলো দূরে দূরে যে সমস্ত ফসলের বীজ ওয়াইডলি প্ল্যান্টেড ক্রপ যেগুলো, সেগুলোর চারা দূরে দূরে রোপণ করার ক্ষেত্রে আমরা নার্সারি বেডে চারা তৈরি করে নিয়ে সেই চারাটা মেনলি লাগাই। আমরা তামাকের কথা বললাম, আমরা সুগার কেনের কথা বললাম, তারপরে না তামাক না, সে সুগার কেনের সিড হতে পারে। আর তামাক হলো স্মল সিডেড ক্রপ যেগুলো, সেগুলো একেবারে ছোট বীজ, সেগুলোর ক্ষেত্রে যদি আমরা সরাসরি মাঠে বীজ বপন করা হয় তাহলে কিন্তু একদিকে এই গাছগুলো ঘন হবে, সেটি একটা ফ্যাক্টর, আরেকদিকে এই বীজগুলো মাটির অভ্যন্তরে চাপা পড়ে সেখান থেকে কিন্তু মেইন ফিল্ড থেকে এই গাছগুলো না উৎপন্ন হতে পারে। সেই কারণে কিন্তু নার্সারি বেডে চারা তৈরি করা হয়। আর অ্যাডভান্টেজেস অফ রেজিং সিডলিং ইন নার্সারি বেড, নার্সারি বেডে চারা উৎপন্ন করার সুবিধা কি? যেহেতু আমরা আগেই বলেছি নার্সারি বেডটা সুন্দরভাবে তৈরি করা হয়, তার এনভায়রনমেন্টাল কন্ডিশন ফেভারেবল করা হয়, বা ফেভারেবল করার যে সমস্ত উপকরণ সেগুলো আমরা সরবরাহ করে আমরা কিন্তু এনভায়রনমেন্টটা সবসময় উপযোগী রাখা হয়, যার ফলে কি হয়, ইজি অ্যান্ড হায়ার পার্সেন্টেজ অফ জার্মিনেশন ইজ পসিবল ডিউ টু ফেভারেবল এনভায়রনমেন্টাল কন্ডিশন and thus cause minimum wastage of seeds. তাহলে আমরা যেহেতু আমরা উপযোগী পরিবেশে বীজ বপন করি তাহলে কিন্তু ম্যাক্সিমাম পরিমাণ জার্মিনেশন হয়, 100টার মধ্যে 95, 96, 98 জার্মিনেশন হয়, যার ফলে সিডের ওয়েস্টেজ হয় না। যেখানে মাঠে সরাসরি বীজ বপন করা হয় তাহলে মাঠে অনেক বড় বড় ঢেলা থাকতে পারে, যার কারণে বা মাঠের তোমার যে কন্ডিশন ময়েশ্চার ঠিক মতো না থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু বীজের জার্মিনেশনে ব্যাঘাত হতে পারে। নাম্বার 2, সিডলিংস গ্রোন ইন দ্য নার্সারি বেড রিসিভ হেলদি গ্রোথ অ্যান্ড গুড রুট সিস্টেম। যেহেতু এখানে উপযোগী পরিবেশ থাকে, উপযোগী ময়েশ্চার থাকে, উপযোগী আলো পায়, তারপরে যেখানে ছায়ার ব্যবস্থা করা সেখানে ছায়ার ব্যবস্থা থাকে, মোট কথা যেখানে ফসল উৎপাদনের উপযোগী পরিবেশ বজায় থাকার কারণে সেখানে হেলদি এবং গুড রুট সিস্টেমের গাছ উৎপন্ন হয়। প্রপার কেয়ার অফ সিডলিং ইজ পসিবল ডিউ টু অপটিমাম সাইজ অফ এ নার্সারি বেড। নার্সারি বেডের একটা অপটিমাম সাইজ থাকে, যার কারণে আমরা কিন্তু এই নার্সারি বেডকে আমরা যথাসময়ে যখন দরকার সেখানে আমরা বিভিন্ন ধরনের যত্ন নিতে পারি। অর্থাৎ একটা নার্সারি বেডের ওয়াইড এমন পরিমাণ হবে যাতে করে একজন ফার্মার বা একজন ওয়ার্কার যেটি এই নার্সারি বেডের দুই পাশ থেকে সে এই পুরো অংশটাকে সে কেয়ার করতে পারে।
দুই পাশ থেকে সে কভার করতে পারবে এমন চওড়া হবে। অর্থাৎ একটা নার্সারি বেডের চওড়া হচ্ছে 1.25 মিটার, অর্থাৎ 2 হাতের একটু বেশি চওড়া থাকে একটা আইডিয়াল নার্সারি বেড, যার কারণে একজন ফার্মার, একজন ওয়ার্কার কিন্তু সহজেই সেই নার্সারি বেডের যখন যে দরকার সেই ধরনের প্রপার কেয়ার বা ম্যানেজমেন্ট সেটিতে করা সম্ভব। Unfavorable environmental conditions such as scorching sunlight, heavy rainfall, etc. can be avoided by growing seedlings in the nursery bed. তাহলে আনফেভারেবল কন্ডিশন সেগুলো আমরা অবশ্যই যাতে না হয় সেই ধরনের ব্যবস্থা আমরা কিন্তু নেই এই নার্সারি বেডে। যদি প্রখর সানলাইট থাকে তখন কিন্তু নার্সারি বেডে প্রথম দিকে আমরা শেডের ব্যবস্থা করে দিব, যাতে করে চারা গাছ পুড়ে যেতে না পারে, অথবা যদি হেভি রেইনফল যেখানে থাকে সেখানে শেডের ব্যবস্থা করে দেওয়া, যাতে করে বৃষ্টির পানি এই নার্সারি বেডের যাতে কোনো ফসলের ক্ষতি না করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ভালো চারা গাছ পেতে পারি। ওয়াটার লগিং ক্যান বি অ্যাভয়েডেড বাই মেইনটেনিং প্রপার ড্রেনেজ সিস্টেম। তাহলে আমরা যদি প্রপার ড্রেনেজ সিস্টেম আমরা করতে পারি, আর এমন ধরনের জায়গায় নার্সারি বেড করা হয় যেখানে কিন্তু ওয়াটার লগিং ইজ নট এ প্রবলেম, এমন ধরনের জায়গায় করা হয় যেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয় না, যদি পানি জমে সেটি আমরা ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে বের করে দিতে পারি। Transplanting is possible by raising seedling in the nursery bed when the main field is occupied by another crop or remain wet due to heavy rainfall or remain submerged by flood water. এখানে বলা হচ্ছে যে যখন কোনো ফসলের মাঠ কোনো ফসল দ্বারা অকুপাই থাকে, অলরেডি একটা ফসল আছে, সেই সময় কিন্তু নার্সারি বেড করা হয় অন্য একটা জমিতে, সেই জমিতে চারা উৎপন্ন করা হয়। সেই অবস্থায় মেন ফিল্ডে একটা ফসল থাকে, পরবর্তীতে এই মেন ফিল্ডের ফসলটা কেটে নেওয়ার পরে ওই জমিতে ধানের চারা রোপণ করা হয়। যেমন আমি যদি তোমাদের উদাহরণ হিসেবে বলি যে আমন ধান হারভেস্ট করা হয় নভেম্বর মাসে, বা কোনো কোনো ভ্যারাইটি আছে শর্ট ডিউরেশন ভ্যারাইটি যেটিকে অক্টোবর মাসে হারভেস্ট করা হয়, বা নভেম্বরে যদি হারভেস্ট করা হয়, তাহলে নভেম্বরে হারভেস্ট করলে এর পরবর্তী সিজনে আমরা ওই জমিতে বোরো ধান করতে চাই। বোরো রাইস সাধারণত ডিসেম্বর বা জানুয়ারি মাসে লাগানো হয়। তাহলে যেহেতু জানুয়ারি বা ডিসেম্বর মাসে লাগানো হবে, তাহলে আমরা নভেম্বরে ধান কাটলে জমিটা পড়ে থাকে। এই জমিতে যদি আমরা শর্ট ডিউরেশন একটা সরিষার জাত, সরিষার ভ্যারাইটি আমরা চাষ করতে পারি, যেটি 80 দিন বা 70, 75 বা 80 দিন সরিষার একটি ভ্যারাইটি আছে, তোমরা ফাইনালি সরিষা পড়বে। সরিষার একটা ভ্যারাইটি আমাদের দেশি জাতের নাম হলো টরি 7 এর লাইফ ডিউরেশন হচ্ছে 75 ডেজ। এটির ফলন একটু কম, সেই কারণে কিন্তু এটির জনপ্রিয়তা কমে গেছে আস্তে আস্তে। কিন্তু বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট বাড়ির ওয়েল সিড ডিভিশন বাড়ি সরিষা 14 এন্ড বাড়ি সরিষা 15 দুইটি স্বল্পমেয়াদী সরিষার ভ্যারাইটি ডেভেলপ করেছে, যাদের লাইফ ডিউরেশন হচ্ছে 84 to 85 ডেজ, 85 দিনের মধ্যে হারভেস্ট করা সম্ভব। তাহলে আমরা ডিসেম্বর বা জানুয়ারি মাসে ধরো জমিতে ধান লাগাবো, তাহলে নভেম্বরে যদি আমরা ধান হারভেস্ট করি, রোপা আমন ধান যেটিকে আমরা জুলাই মাসে লাগালে অক্টোবরের শেষের দিকে বা অক্টোবরের মাঝামাঝি হারভেস্ট করা সম্ভব। তাহলে এই ধান হারভেস্ট করে ওই জমিতে সরিষার বীজ বুনে দেওয়া হলো। অন্যদিকে নার্সারি বেডে ধানের চারা নভেম্বর মাসের শেষের দিকে ধানের স্প্রাউটেড সিড তৈরি করা হলো ওই নার্সারি বেডে। তাহলে এদিকে ধানের চারা উৎপন্ন হতে থাকছে আর ওইদিকে সরিষার গ্রোথ হচ্ছে। সরিষা যদি নভেম্বর মাসে আমরা 15 তারিখে সরিষা লাগাই, নভেম্বরে 15, ডিসেম্বর, জানুয়ারি পুরা, ডিসেম্বর, জানুয়ারি 60, নভেম্বরে 15, 75, আরো ফেব্রুয়ারির 10 তারিখে সরিষা হারভেস্ট হবে। তাহলে ওই জমিতে আমরা বোরো ধানের জাত, বোরো ধানের ভ্যারাইটির মধ্যে আছে হলো বিধান 28। প্লিজ মিউট এভরিবডি। কত রান কত আছে বারবার তাহলে বিধান 28 একটা ভ্যারাইটি, যেটি হচ্ছে আমরা কিন্তু লেটেও লাগাতে পারি, একটু বিলম্বে লাগানো যায়। অথবা বিনাধান 14 আছে, বিনাধান 14 একটি ধান যেটি নাভি, অর্থাৎ আমরা জানুয়ারি মাসে যদি ট্রান্সপ্লান্ট করি তাহলে আমাদের একটা মেগা ভ্যারাইটি আছে, সেটি হলো বিধান 29, সেটি জানুয়ারি মাসের মধ্যে আমাদের ট্রান্সপ্লান্ট করতে হবে। বিধান 28 যেটি, সেটি ডিসেম্বর বা জানুয়ারিতে ট্রান্সপ্লান্টিং করা সম্ভব
যায়, কিন্তু এটিকে লেট ট্রান্সপ্লান্টিং করা যায়। যেমন হাওর এরিয়ায় কিন্তু ব্রিথাইন 28 হাওয়া এখন কিন্তু হারভেস্ট হচ্ছে, তার মানে এরা কিন্তু ডিসেম্বর মাসেই প্রথম দিকে ধান লাগিয়ে দিয়েছে। তাহলে ব্রিথাইন 28 ডিসেম্বর থেকে শুরু করে জানুয়ারি ফেব্রুয়ারি 15-20 তারিখ পর্যন্ত কিন্তু লাগানো যায়। তাহলে সরিষা কেটে ওই জমিতে আমরা ব্রিথান 28 ধান লাগাবো, অথবা ব্রিথান 96 একটা ভ্যারাইটি আছে যেটি শর্ট ডিউরেশন ভ্যারাইটি, সেটি চাষ করা যেতে পারে। অথবা আমরা বললাম বিনাধান 14, সেটিকে এই সরিষা হারভেস্ট করে কিন্তু লাগানো যেতে পারে। সেক্ষেত্রে বলা হচ্ছে এখানে কিন্তু আমরা ট্রান্সপ্লান্টিং পসিবল বাই রেজিং সিডলিং না নার্সারি বেড when the main crop is occupied by another crop। তাহলে এখানে একটি ফসলের জায়গায় আমরা কিন্তু দুইটি ফসল পাচ্ছি, অর্থাৎ এক বছরে যে জমিতে দুইটি ফসল উৎপন্ন করা সম্ভব, তাহলে নার্সারি বেডে চারা থাকার কারণে আমরা একটু অ্যাডভান্টেজ পাই 40 দিন 30-40 দিন। সেই সময় আর একটু বেশি সময় আমাদের নিয়ে সেখানে কিন্তু একটা ফসল আমরা পেতে পারি, অর্থাৎ ডাবল ক্রপিং কে আমরা ট্রিপল ক্রপিং এ কিন্তু কনভার্ট করতে পারি। তারপর হচ্ছে এখানে হচ্ছে প্র্যাকটিস অফ ডাবল ক্রপিং ইজ পসিবল অলসো পসিবল। এখানে কিন্তু একই সিজনে দুইটি ফসল কিন্তু আমরা পেতে পারি। এভাবে জমিতে কিন্তু দুই ফসলে একই সিজনে আমরা দুইটি ফসল, অর্থাৎ রবি মৌসুমে একটা বোরো ধান, একটা হলো সরিষা, এই দুইটি ফসল করতে পারি। আর যদি তিনটি ফসলের কথা বলা হয়, যেখানে দুইটি ফসল উৎপন্ন হতো আমন রাইস ফলোড বাই বোরো রাইস, সেখানে এই দুই ফসলের মাঝখানে সরিষা কিন্তু রোপণ করা সম্ভব। কিন্তু আমরা যদি ডাইরেক্ট সিডেড রাইস করি তাহলে কিন্তু আমাদের জানুয়ারি মাসে বপন করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা ওই সরিষা আমরা কিন্তু সেখানে উৎপন্ন করতে পারবো না। এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ অফ রেজিং সিডলিং ইন দি নার্সারি বেড। Points to be considered in selecting site for a nursery bed. নার্সারি বেডে তৈরি করার স্যার মাস্টার্ডের ভ্যারাইটি গুলো কি বললেন? ওই শর্ট ডিউরেশন বলেছি, শর্ট ডিউরেশন দুটি ভ্যারাইটির কথা বলেছি, একটা হচ্ছে বাড়ি সরিষা 14 আর হলো 15, আর একটা দেশি জাতের কথা বলেছি সেটি হলো বাড়ি সরিষা টরি 7 হলো দেশি ভ্যারাইটি। এটি হলো ব্রাউন বাদামি থেকে কালচে ধরনের। আর এই মাস্টার্ডের যে 14-15 সেটি কিন্তু এটি কেমন তোমরা দেখেছো, এটি সাদাটে বা ঘিয়া কালারের এই সিড কালার। এটি ফলন বেশি, এটি 2015 কেজি পার হেক্টরে ফলন হয়, যেখানে টরি 7 হয়তো 700-800 কেজি বা 1000 কেজি পার হেক্টরে ফলন হতে পারে। আর আমরা বলেছি যে বিধান 28 হলো একটু লেট ভ্যারাইটি, অথবা আমরা বলেছি বিনাধান 14 লেট ভ্যারাইটি। কিন্তু বিধান 28 মাঝে মধ্যেই কিন্তু এর একটা প্রবলেম হয়ে যায়। এই বছর তোমরা খেয়াল করেছো কিনা, এই যে গত 4 তারিখ মনে হয় 4 তারিখ রবিবার দিন বিকাল বেলা যে একটা ঝড় হলে, বিকালে ঝড় হয়েছে, এদিকে 4টা বা 4:30টায়, কোনো দিকে হয়তো 5টা-6টায় একটা প্রচন্ড ঝড়ো হওয়া বয়ে গেছে। পরের দিনে দেখা গেল যে এই ধান, যে সমস্ত ধান শীষ বের হয়ে গেছে, অর্থাৎ ফ্লাওয়ারিং স্টেজে যে সমস্ত বিধান 20 ধান ছিল, সেগুলো কিন্তু চিটে হয়ে গেছে। অর্থাৎ এই ধানগুলোর দীর্ঘ সময় কিন্তু প্রলংড উইন্ড ছিল, প্রায় 5 থেকে 6 বা 7 ঘন্টা ব্যাপী কিন্তু ঝড়ো হওয়া ছিল। এই ঝড়ার কারণে এই ফুলগুলো কিন্তু পড়ে গেছে, যার ফলে কিন্তু পলিনেশন বা অ্যান্থিসিস কিন্তু হতে পারে নাই, যার ফলে কিন্তু পরের দিন মাঠে দিকে গিয়ে দেখা গেল যে ধানের শীষগুলো সাদা হয়ে গেছে। মনে হচ্ছে যে ধানের ক্ষেত দেখে মনে হচ্ছে এগুলো হচ্ছে কাশ বনের ক্ষেত। তাহলে এটি এবছর কিন্তু 28 ধান এটি দেখা গেছে অনেক জায়গায়, আমাদের এই এরিয়ায় ময়মনসিংহ রিজনে কিন্তু হয়েছে। আবার খালিয়াজুরি হাওড়ে আমি দেখেছি কালকে খবরে, যদিও অনেক হাওড়ে অনেক ধান হারভেস্টের কিন্তু উপযোগী হয়ে গেছে। 8 তারিখ আজকে থেকে কিন্তু অফিসিয়ালি ধান হারভেস্ট করার কথা। কিন্তু যে সমস্ত ভ্যারাইটি লেট ছিল, যে সমস্ত ভ্যারাইটি না, যে সমস্ত এই বিধান 20 যা দেরি করে লাগানো হয়েছিল, যেগুলো এখন অ্যান্থিসিস পর্যায়ে ছিল, সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। ধানের প্যানিকেল কিন্তু সাদা হয়ে গেছে, এগুলো কিন্তু চিটা হয়ে গেছে, এখানে কিন্তু দানা হওয়ার সম্ভাবনা কম। এর মধ্যে যেগুলো অ্যান্থিসিস হয় নাই, পলিনেশন হয় নাই, নিচের একটা শীষের মধ্যে নিচের ধানগুলো থাকতে পারে, যেগুলোর পলিনেশন হয় নাই, সেগুলো হয়তো গ্র্যান্ড ডেভেলপ হতে পারে, কিন্তু দেখা যাবে 50 বা 60% কিন্তু ধান চিটা হয়ে যাবে। রিপন, থ্যাংক ইউ ভাই, আমি একটা ক্লাসে আছি। হ্যাঁ, আমি পরে ফোন দেবো। হ্যাঁ, থ্যাংক ইউ, পরে কথা বলবো। সরি, আমি নার্সারি বেড তৈরির জন্য আমরা কি কি জিনিস, আমরা কি কি বিষয় বিবেচনা করব, কি কি বিষয় কনসিডার করব, কোন জায়গায় আমরা চারা
বীজ তারা আপনার কথা অনেক আস্তে শোনা যাচ্ছে। সরি, আমরা বলছি যে পয়েন্ট টু বি কনসিডার্ড ইন সিলেক্টিং সাইট ফর এ নার্সারি বেড। নার্সারি বেড যেখানে আমরা করব, যে জায়গায় করব, সেই জায়গা সিলেকশনের জন্য আমাদের কিছু বিষয় বিবেচনা করতে হবে। সেগুলো হচ্ছে দি ল্যান্ড শুড বি লোকেটেড ইন এ সানি অ্যান্ড ওয়েল লাইটেড প্লেস। সেই জায়গা এমন হবে যেখানে সূর্যালোক থাকবে এবং বায়ু চলাচলের ওয়েল এয়ারেটেড প্লেস হবে, যেখানে ভালো এনভায়রনমেন্ট বজায় থাকবে। সয়েল অফ দ্য সিলেক্টেড সাইট শুড বি অফ লোমি টাইপ। ধানের জন্য আমরা যে ধানের নার্সারি বেড তৈরি করব, ধান বা টোবাকো যেটি বলা হয়, সেটি হতে হবে লোমি টাইপ সয়েল। স্যান্ডি সয়েল হলে পানি ধারণ করতে থাকবে না, সেই কারণে সয়েল হতে হবে লোমি টাইপ। দি সাইট শুড বি নিয়ার টু দি অফিস ফর প্রোভাইডিং কেয়ার ফ্রম টাইম টু টাইম। এটা হলো যে জায়গায় নার্সারি করা হবে সেটি অফিসের কাছাকাছি হতে হবে, যাতে করে প্রয়োজন বোধে সময় মতো সেখানে গিয়ে যত্ন করা সম্ভব হয়। Site should be near to a water source for easy irrigation as and when necessary. পানির উৎস থাকতে হবে, পুকুর, নদী, খাল থাকতে হবে, যেখান থেকে যখন প্রয়োজন পানি সাপ্লাই দিতে হবে, অথবা ইরিগেশনের ফ্যাসিলিটির জন্য পাম্প থাকতে হবে, ইরিগেশনের পাম্প, শ্যালো ওয়েল ডিপ টিউবওয়েল থাকতে হবে। The land should be well drained where waterlogging is not a problem. সুনিষ্কাশিত হতে হবে, যেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয় না, সেই জায়গায় নিতে হবে। The land should be situated above flood level. জমিটা উঁচু হতে হবে, যেখানে বন্যার পানি জমে না, এরকম জায়গায় চারা তৈরির জন্য নির্বাচন করতে হবে। তাহলে একটা হচ্ছে ওয়েল এয়ারেটেড সানি প্লেস হতে হবে, তারপরে হতে হবে জমিটার মাটি হবে লোমি টাইপ, তারপরে অফিসের কাছাকাছি হবে, যেখানে সহজেই যত্ন নেওয়া যাবে চারা গাছের, পানির উৎসের কাছাকাছি হবে, যেখানে ইজি ইরিগেশন আমরা দিতে পারবো। তারপরে হচ্ছে ল্যান্ড শুড বি অ্যাবভ দা সিচুয়েটেড অ্যাবভ দা ফ্লাড লেভেলের উপরে হতে হবে ল্যান্ডটা, এবং বলা হচ্ছে যে ওয়েল ড্রেন হতে হবে, যেখানে ওয়াটার লগিং প্রবলেম হবে না। টাইপস অফ নার্সারি বেড, সাধারণত দেয়ার আর 4 টাইপস অফ নার্সারি বেড ফর রেজিং রাইস সিডলিংস। এই প্রথম দুটি হচ্ছে সাধারণ নার্সারি বেড, সাধারণ স্বাভাবিক অবস্থায় ড্রাই নার্সারি বেড এবং ওয়েট নার্সারি বেড, এই দুই ধরনের বীজতলা তৈরি করা হয়। ড্রাই নার্সারি বেড যেখানে পানির সহজলভ্যতা নাই, সেখানে এই ধরনের বীজতলা তৈরি করা হয়, কিন্তু এটির ব্যবহার আস্তে আস্তে কিন্তু খুব একটা বেশি এখন দেখা যায় না। আমাদের দেশে সাধারণত চারা তৈরির জন্য ওয়েট নার্সারি বেডই ব্যবহার করা হয়। আর দুটি স্পেশাল কন্ডিশনের নার্সারি বেড আছে, একটা হলো ফ্লোটিং নার্সারি বেড, আর একটা হলো দাপক নার্সারি বেড। তাহলে ড্রাই নার্সারি বেড, ওয়েট নার্সারি বেড, এটি হচ্ছে আমাদের স্বাভাবিক অবস্থায় নার্সারি বেড। আর দুটি স্পেশাল কন্ডিশনে করা হয়, সেটা হলো ফ্লোটিং নার্সারি বেড আর দাপক নার্সারি বেড। এই 4 ধরনের নার্সারি বেড ব্যবহার করা হয়। তাহলে ড্রাই নার্সারি বেড হচ্ছে যেখানে হচ্ছে পানি, আমরা আগে বলেছি এখানে পানির সহজলভ্যতা নাই, সেখানে এই ধরনের নার্সারি বেড ব্যবহার করা হয়। এই ধরনের নার্সারি বেড তৈরি করা হয়। নার্সারি বেডের সাইজ একই রকম, শুধুমাত্র পার্থক্য যে এখানে কোনো ওয়াটার লগিং কন্ডিশন সৃষ্টি হয় না, কাদাকরণ করা হয় না। শুকনো জমিতে ধানের বীজ, এখানে হলো ধানের বীজ, শুকনো জমিতে ধানের স্বাভাবিক বীজ বপন করা হয়। The soil of the nursery bed is prepared by plowing and cross plowing along with laddering to break the clods. জমি ভালোভাবে প্রস্তুত করে সমতল করে ঢেলা ভেঙে তৈরি করা হয়, এবং রাইস সিডস আর সোন ইন দ্য নার্সারি বেড আন্ডার ড্রাই কন্ডিশন। ড্রাই কন্ডিশনে বপন করা হয় এবং এর কোনো পানি ব্যবহার করা হয় না, এবং সিডস আর সোন ডাইরেক্টলি অন ড্রাই নার্সারি বেড। সরাসরি বীজটা ভিজে নেওয়া যেতে পারে, কিন্তু সরাসরি বপন করা হয় বা শুকনো বীজেও বপন করা যেতে পারে। আর এই সুবিধা হচ্ছে এটি ইজি টু প্রিপেয়ার, সহজে তৈরি করা যায় না, তৈরি করা যায়, পানির এখানে দরকার হয় না, এটি একটা সুবিধা। সিডলিং বিকাম রেজিস্ট্যান্ট টু ড্রাউট, যেহেতু পানির স্বল্পতা থাকে, সেখানে এই বীজতলায় যে চারা উৎপন্ন হয় সেটি কিন্তু হার্ডেনিং হয়ে যায়। চারাটা শুকনো পরিবেশে পানি থাকে না, এরকম জায়গায় হার্ডেনিং হওয়ার কারণে এরা কিন্তু ড্রাউট রেজিস্ট্যান্ট করতে পারে। আরেকটি সুবিধা হচ্ছে নো ওয়াটার ইজ রিকোয়ার্ড ফর রেজিং সিডলিং। আর অসুবিধা হচ্ছে রিকোয়ার্ড হাই সিড রেট, হাই সিড রেট দরকার হতে পারে, কারণ হচ্ছে যে আমরা শুকনো অবস্থায় বীজ বপন করলে এই বীজটি কিন্তু মাটির নিচে সঠিক অবস্থায় যদি মাটির নিচে চলে যায়, অথবা এই বীজটি যদি যথাযথ ময়েশ্চার না পায়, তাহলে কিন্তু বীজটি জার্মিনেশন ব্যর্থ হতে পারে। এক্ষেত্রে কিন্তু
সিডের বেশি হয় এবং সিডলিং মেবি উই ক্যান থিঙ্ক দুর্বল হতে পারে, যারা যেহেতু পানি পায় না সেই কারণে কিন্তু চারাটা অনেকটা দুর্বল হয়, ঠিক হচ্ছে অসুবিধা। আর ওই নার্সারি বেড হচ্ছে একই ধরনের নার্সারি বেড, এখানে হচ্ছে কাদাকরণ, জমিতে পানি দিয়ে। In case of wood nursery bed, after supplying water, the land is paddled by silver and pine and cross pines, along with laddering to break the clods and level the soil. তাহলে এখানে হচ্ছে পানি দিয়ে এই জমিটা, তারপরে এখানে পাডলিং চাষ এবং আড়ারি চাষ মই দিয়ে জমিটা তৈরি করা হয়। তারপরে কিন্তু নার্সারি বেডের একটা আকার আছে, আকৃতি আছে, সেটি আমরা পরে আলাপ করব। সেই আকারে নার্সারি বেড তৈরি করা হয়। এখানে স্প্রাউটেড সিডস, অঙ্কুরিত বীজ, অর্থাৎ বীজ প্রথমে 48 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখা হয়। পানিতে ভিজিয়ে রাখার পরে সেখান থেকে বীজটা এই পানি থেকে পানি ছেঁকে একটা বস্তায় অথবা যে কোনো একটা জায়গায় বা এর কোনো পাত্র হতে পারে, বাঁশের পাত্র হতে পারে, সেই পাত্রে বীজটি জাগ দিয়ে রাখা হয়। অ্যানারোবিক কন্ডিশনে 24 ঘন্টা বা 48 ঘন্টা রেখে দেওয়া হয়, তার ফলে বীজ থেকে অঙ্কুর বের হয়, জার্মিনেশন হয়ে যায়। এই স্প্রাউটেড অঙ্কুরিত বীজ ওই নার্সারি বেডে বপন করা হয়। কিন্তু আমরা যে ড্রাই নার্সারি বেডের কথা বলেছি, এটি সরাসরি বীজ, সরাসরি স্বাভাবিক অবস্থায় যে বীজ, সেই ধানের বীজ বপন করা হয়। Under Bangladesh condition, where nursery bed is most common and suitable for raising rice seedlings. বাংলাদেশ সাধারণত এই নার্সারি বেড, ওট নার্সারি বেড বীজ চারা তৈরির জন্য ব্যবহৃত হয়। হচ্ছে অ্যাডভান্টেজ অফ নার্সারি বেড, সিড রিকোয়ারমেন্ট ইজ লো, এখানে বীজের পরিমাণ কম লাগে, প্রতি ইউনিট এরিয়ায় কম পরিমাণ বীজ বপন করা হয়। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য সিডলিং আর স্যাটিসফ্যাক্টরি, চারার বৃদ্ধি এবং বিকাশ স্যাটিসফ্যাক্টরি হয়, ভালো হয়, যেহেতু এখানে স্বাভাবিক পরিবেশ পায় এবং এখানে পানি অভাব পরিলক্ষিত হয় না, যে কারণে চারা কিন্তু ভালো হয়। ইট ক্যান বি প্রিপেয়ার্ড ইন এনি টাইপ অফ সয়েল এক্সেপ্ট স্যান্ডি সয়েল। স্যান্ডি সয়েল ছাড়া যে কোনো ধরনের ক্লে সয়েল বা লোমি সয়েল এটি করা যেতে পারে। ডিজাইন হলো লার্জ কোয়ান্টিটিজ অফ ওয়াটার ইজ রিকোয়ার্ড ফর পাডলিং, কাদা খণ্ডের জন্য ব্যাপক পরিমাণ পানির প্রয়োজন হয়। পানি যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু একটা ব্যারিয়ার। সিডলিংস ক্যান নট টলারেট ড্রাউট কন্ডিশন, যেহেতু এই চারাটা সবসময় পানিতে থাকে, কাদাযুক্ত অবস্থায় থাকে, পর্যাপ্ত ময়েশ্চার এটি বড় হয়, সেই কারণে কিন্তু এটি ড্রাউট কন্ডিশন, খরা কিন্তু এটি সহ্য করতে পারে না। হচ্ছে আমাদের স্বাভাবিক অবস্থায় নার্সারি বেড। আর দাপক নার্সারি বেড হচ্ছে, স্যার এটাতে কেন প্রিজার্মিনেশন দরকার হলো? কোথায় স্যার ওয়েটটাতে হচ্ছে কেন প্রিজার্মিনেশন দরকার হলো? যদি না দাও, তুমি যদি ভিজা ধানের জমিতে স্বাভাবিক ধান তুমি যদি দিয়ে যাও পানির মধ্যে, ধানগুলো কিন্তু পচে যাবে, পানির মধ্যে যদি থাকবে সেক্ষেত্রে কিন্তু এর জার্মিনেশন হবে না। আর এই যে স্প্রাউটেড সিডলিং গুলো, স্প্রাউটেড সিডলিং যেহেতু জার্মিনেশন করে আমরা এটি রোপণ করা হয়, বপন করা হয় নার্সারি বেডে, এটি কিন্তু আর পচার সুযোগ থাকে না, অর্থাৎ এটি কিন্তু অঙ্কুর বের হয়ে গেছে। কিন্তু আমরা যদি না স্বাভাবিক বীজটি পানিতে বপন করা হয়, কিন্তু পানি বা কাদার মধ্যে কিন্তু পানি থাকে, পানি থাকে, এই পানির মধ্যে যদি আমরা সরাসরি বীজ বপন করি তাহলে কিন্তু এই বীজটি পচে যাবে, এখান থেকে কিন্তু অঙ্কুরিত হবে না। স্যার ড্রাই যেটা ছিল, স্যার ড্রাইটাতেও তো প্রিজার্মিনেশনটা দরকার হতো না, কারণ ওখানে তো পানি নেই, ওটা হচ্ছে ময়েশ্চার ছাড়া কিভাবে জার্মিনেট? প্রিজার্ভেশন দিলে ওটা কিন্তু ইয়ে হয়ে যেতে পারে। প্রিজার্ভেশন দিলে এটা মাটি, যেহেতু আমরা কিন্তু ওখানে কিন্তু মাটির গভীরতাটা কিন্তু মেনটেন করতে পারছি না, যে কতটুকু গভীরে যাচ্ছে। এখানে কিন্তু প্রিজার্ভেটেড সিড দিলে এই সিডটা কিন্তু স্প্রাউটেড না হতে পারে, অনেক সময় মাটির গভীরে গেলে এটি কিন্তু অঙ্কুর বের নাও হতে পারে। তবে তুমি যদি স্পেশাল কন্ডিশনে, স্পেশাল গভীরতায় যদি তুমি ম্যানুয়ালি বা তুমি যদি কোনো মেশিনের মাধ্যমে যদি দিতে পারো, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু সেখানে কিন্তু স্প্রাউটেড চারা দেওয়া যেতে পারে। কিন্তু তুমি যদি স্বাভাবিক অবস্থায় একেবারে লেমনের মতো, যখন আমরা কিন্তু লেমনের মতো এটা কিন্তু বীজ বুনে দেওয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু স্প্রাউটেড সিড দিলে সেটি কিন্তু পচে যাওয়ার বা ওই অঙ্কুরটা ড্রাই হয়ে মাটির ড্রাই হয়ে যেতে পারে। তাহলে আমরা বলছি দাপক নার্সারি বেড, এর স্পেশাল নার্সারি বেড, এটি যখন ধরো বীজতলা তৈরির জন্য জমি যদি না থাকে, সেই ক্ষেত্রে এই ধরনের নার্সারি বেড ব্যবহার করা হয়। সেটি কোথায় করবে? সেটি তোমার বাড়ির উঠানে যদি জায়গা থাকে, যে জায়গা, বা তোমার যদি তোমার সিমেন্টেড ফ্লোর যেখানে থাকে, সেখানেও কিন্তু এটি করা যেতে পারে। কংক্রিট ফ্লোরের কথা আমরা বলছি, কংক্রিট ফ্লোর সাচ অ্যাজ থ্রেশিং ফ্লোর অর ওপেন বারান্দা, যেখানে পাকা করা আছে সেই জায়গা ব্যবহার করা যেতে পারে।
অথবা যদি পাকা জায়গা না থাকে, তোমরা যদি আমাদের নর্মাল জায়গা হয়, মাটি হয়, তাহলে মাটির উপরে প্লাস্টিক সিট বিছাতে হবে, অথবা ব্যানানা লিভস, ব্যানানার যে পাতা সেটি মিডরিপ শক্ত যেটি সেটি অপসারণ করে আর ইউজড ফর দাপক নার্সারি বেড। তাহলে দাপক নার্সারি বেডে আমাদের যদি সিমেন্টের ফ্লোর থাকে, সেই সিমেন্টের ফ্লোরে আমরা চারিধারে একটা বাঁধ দিয়ে নেব। সেই বাঁধ দিয়ে এই জায়গায় পানি দিয়ে এখানে কিন্তু স্প্রাউটের সিড বপন করা হয়। অথবা আমাদের যদি না থাকে, পাকা ফ্লোর না থাকে, তাহলে যদি মাটি থাকে সেই মাটির উপরে পলিথিন শীট বিছিয়ে, তাহলে এখানে কিন্তু মিডিয়া নাই, কোনো মাটি নাই, এখানে ওই পলিথিনের শীটের উপর, পলিথিনের শীটের উপরে স্প্রাউটের সিড একেবারে ঘন করে। স্যার আপনার ভয়েস গুলো পুরোপুরি ক্লিয়ারলি আসতেছে না, স্প্রাউটেড মাঝে মধ্যে কেটে যাচ্ছে, তাই না? তাহলে আমরা বললাম একবার স্লো হয়ে যাচ্ছে আবার ভালোভাবে আসতেছে। এখন কি শোনা যায়? ক্লিয়ারলি শোনা যাচ্ছে, হয়তো বা ওর নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ হতে পারে, আমার কাছে তাই মনে হচ্ছে। স্প্রাউটের সিড আমরা বললাম যে দাপক নার্সারি বেডে বলা হচ্ছে যে এটি হলো পাকা জায়গা হবে, পাকা ফ্লোর হতে পারে। পাকা ফ্লোর যদি না থাকে, মাটি যদি হয়, মাটির উপরে আমরা পলিথিনের শীট কিনে এটি বিছিয়ে দিব, অথবা সেটি যদি না হয়, কলার যে পাতা আছে, কলার পাতা মিডরিপ শক্ত জায়গাটা কেটে ফেলে এটি মাটির উপর বিছিয়ে চারিধারে বেড়া দিয়ে এই জায়গাটায় স্প্রাউটের সিড বপন, অঙ্কুরিত বীজ এখানে বপন করা হবে। এবং এটি অনেক ঘন করে, দেখো ইউজুয়ালি 2.5 to 3 কেজি পার মিটার স্কোয়ার, প্রতি বর্গমিটার জায়গায়। তাহলে একটা জায়গা আছে 1 বর্গমিটার জায়গা, যে জায়গার চারিধারে আমরা একটা, যে জায়গা কি সেখানে হলো হয় আমরা পলিথিনের শীট বিছাবো, অথবা এখানে কলার পাতা বিছাবো, অথবা এটি যদি পাকা ফ্লোর হয় তাহলে কিছু লাগবে না, চারিধারে বেড়া দিয়ে যাতে ওর পানি বের হয়ে যেতে না পারে সেই ধরনের জায়গায় ছিপছিপে পানিতে অতি ঘন করে 2.5 হতে 3 কেজি বীজ পার বর্গমিটার এটি বপন করা হয়। অর্থাৎ এটি হলো স্পেশাল কন্ডিশন, আমরা স্বাভাবিক অবস্থা এটি করবো না। যদি আমাদের জায়গা না থাকে, বন্যার পানি হয়ে গেছে, বন্যার পানি নেমে গেলে আমরা ধরো তাড়াতাড়ি চারা রোপণ করতে চাই, সেই কন্ডিশনে আমরা দাপক নার্সারি বেড ব্যবহার করতে পারি, যখন আমাদের কোনো অল্টারনেট ওয়ে থাকে না, যেখানে প্রতি বর্গমিটার জায়গায় 2.5 হতে 3 কেজি বীজ বপন করা হয়, যেখানে হচ্ছে স্বাভাবিক অবস্থায় 60 হতে 80 গ্রাম বা কেউ কেউ বলে 100 গ্রাম সিড ইউজ করা হয় ড্রাই অথবা ওয়েট নার্সারি বেড। ড্রাই ওয়েট নার্সারি বেডে ধরো 60 থেকে 80 গ্রাম এবং ড্রাই নার্সারি বেডে 80 থেকে 100 গ্রাম বীজ বপন করা হয়। সেখানে তুমি চিন্তা করতে পারো প্রতি বর্গমিটার হলো 80 হতে 100 গ্রাম, আর এইখানে হচ্ছে প্রতি বর্গমিটারে 2.5 হতে 3 কেজি অত্যাধিক ঘন করে বীজ বপন করা হয়। এবং এখানে বীজ যেহেতু মাটি থাকে না, এই যে খাদ্য নিউট্রিশন অ্যাবজর্ব করার কোনো জায়গা নেই, এখানে কিন্তু সিডলিং 14 দিনের বেশি রাখা যায় না। তাহলে 14 দিনের বয়সের চারা কিন্তু 14, 15 আপ টু 20 ডেজের মধ্যেই আমাদের চারা কিন্তু মেইন ফিল্ডে লাগাতে হবে। আর এই নার্সারি বেডে ঘন করে বীজ বপন করার পরে ওয়াটার শুড বি স্প্রিংকলড অ্যাট লিস্ট 1 টাইম ইন এ ডে, প্রতিদিন কমপক্ষে একবার ইরিগেশন ওয়াটার স্প্রিংকলিং করা যেতে পারে টু প্রোটেক্ট সিডলিং এগেইনস্ট ড্রাউট। যেহেতু আমাদের নিচে পানির শোষণের ব্যবস্থা নাই, নিচেও পানির ব্যবস্থা নাই, পলিথিন শীট অথবা পাকা মেঝে অথবা কলার পাতা, এখানে কোনো সোর্স নেই পানি নেওয়ার গাছে, সেই ক্ষেত্রে প্রতিদিন একবেলা পানি দানের ব্যবস্থা করতে হবে। আর যদি একেবারে চারা একেবারে দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে ইউরিয়া সার সলিউশন করে ওখানে স্প্রে করা যেতে পারে। এবং এখানে বলা হচ্ছে অবশ্যই 2 হতে 3, বলা হয় 2 সপ্তাহের মধ্যে, এবং 3 সপ্তাহ পর গেলে চারাগুলো কিন্তু ড্রাই আউট হয়ে যায়। তাহলে দাপক নার্সারি হলো স্পেশাল কন্ডিশনে, যখন আমাদের কোনো জায়গা থাকে না, বীজ তলা তৈরির কোনো জায়গা নেই, তখন কিন্তু অর্থাৎ চারিধারে বন্যার পানি, কিন্তু বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথেই আমাদের ধান রোপণ করতে হবে, না হলে ধানের দেরি হয়ে যাবে। সেই অবস্থায় দাপক নার্সারি বেড ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ, তারপরে সুবিধা হচ্ছে মেন মেরিট অফ দিস মেথড ইজ দ্যাট লেস এরিয়া ইজ নিডেড টু রেইজ সিডলিং। অল্প জায়গা আমাদের, অবশ্য আমাদের মেন ফিল্ডের দরকার নেই, আমাদের অব্যবহৃত জায়গা, যে জায়গা আমাদের কাজে লাগে না, সেই জায়গায় আমরা চারা উৎপন্ন করতে পারি। আর অসুবিধা হচ্ছে সিডলিংস আর ভেরি ডেলিকেট অ্যান্ড সার্ভাইভ অনলি ফর অ্যাবাউট 2 উইকস। সিডলিং খুবই ভঙ্গুর হয়, সেই কারণে 2 সপ্তাহ বা 20 দিন, 15, 17, 18 দিন থাকে, এরপরে কিন্তু চারা শুকিয়ে যেতে থাকে। The seedlings are thin, slender and short in height.
যেহেতু নিউট্রিয়েন্ট নাই, পানির ঠিক মতো পায় না, সেখানে চারাগুলো থিন হয়, দুর্বল হয়, শুরু হয় এবং চারার উচ্চতাও কম হয়, যে আমরা বলেছি এটি স্পেশাল কন্ডিশন। এরপর হলো ফ্লোটিং নার্সারি বেড। ফ্লোটিং নার্সারি বেড হচ্ছে ফার্টিলাইজার তো দেওয়া হয়, তাহলে থিন হবে কেন স্যার? ফার্টিলাইজার তো তুমি প্রতিদিন দাও না, হঠাৎ করে একটু দাও। এবং ধানের ধানের তোমরা জানো যে ধানের পাতা কিন্তু কি সোজা না, ধানের পাতা কিন্তু খাড়া থাকে। এই ধানের পাতা খাড়া হওয়ার কারণে কিন্তু অন্য ফসলের মতো যেগুলো পাতা কাণ্ডের সাথে সমান্তরাল যেগুলো পাতা থাকে সেই পরিমাণ কিন্তু পুষ্টি উপাদানরা রিসিভ করতে পারে না। খাড়া থাকার কারণে যে আমাদের স্প্রে করা হয় সেটি কিন্তু ম্যাক্সিমামই কিন্তু পড়ে যায়। যেমন কিন্তু এই সলিউশন, নিউট্রিয়েন্ট সলিউশন যে খুব একটা কাজে লাগে তা কিন্তু না ধানের ক্ষেত্রে। বিশেষ করে এক্ষেত্রে কিন্তু ধানের ক্ষেত্রে স্প্রেইং করা খুব একটা কিন্তু মানুষকে উৎসাহিত করা হয় না, সেটা একটা কারণ। তারপর হচ্ছে ফ্লোটিং নার্সারি বেড হচ্ছে ভাসমান বীজতলা। কলার ভেলা তোমরা দেখে থাকতে পারো, অনেকে দেখেছো নাকি কলার ভেলা? কেউ দেখেছো কলার ভেলা? জি স্যার। কেউ দেখো না? কলার ভেলা, ধরো কলার ভেলা তৈরি করে, এটি কলার ভেলা তৈরি করে এর উপরে কাদার প্রলেপ দেওয়া হয়। ফ্লোটিং নার্সারি বেড স্পেশাল, এটিরও স্পেশাল কন্ডিশনে সুইটেবল আন্ডার ফ্লাড এফেক্টেড কন্ডিশন হোয়ার ল্যান্ড ইজ নট অ্যাভেলেবল ফর রেজিং সিডলিং। এখানে যেখানে জমি নাই, চারা তৈরির জমি নাই, সেখানে এই ধরনের ফ্লোটিং নার্সারি বেড তৈরি করা যেতে পারে। Here a floating platform is prepared over standing water by using bamboo matting or a floating raft। অর্থাৎ বাঁশের চাটাই তৈরি করা যেতে পারে, অথবা আমরা বলেছি কলার যে ভেলা, সেই ভেলা তৈরি করা যেতে পারে। র্যাফট, ফ্লোটিং র্যাফট, ভেলা তৈরি করে এটি একটা বাঁশের খুঁটির সাথে বেঁধে রাখতে হবে। বেঁধে রেখে এর উপরে 2 to 3 সেন্টিমিটার থিক লেয়ার অফ মাড, কাদার প্রলেপ দিতে হবে। কারণ কাদা পাওয়াটাই কঠিন বন্যা কবলিত এলাকায়, সব জায়গায় যখন ভেসে যায়। কাদা ম্যানেজ করতে হবে এখানে। কাদা ম্যানেজ না করতে পারলে তোমাকে দাপক নার্সারি বেড তৈরি করতে হবে। এবং এটির বীজ তৈরির পদ্ধতি যেটা আমরা বলি ফ্লোটিং নার্সারি বেড, এটি হলো সেম অ্যাজ ওয়েট নার্সারি বেড। এটি একই ধরনের ওয়েট নার্সারি বেড, সিড রেট একই ওয়েট নার্সারির মতো। সিড রিকোয়ারমেন্ট লো, ওই সুবিধা একই রকম। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য সিডলিং আর স্যাটিসফ্যাক্টরি, এবং নো ল্যান্ড ইজ রিকোয়ার্ড ফর রেজিং সিডলিং। তারা তৈরির জন্য যে আমাদের জমি, সেই জমি দরকার হয় না। বলা হচ্ছে আমরা বলতে পারি না, এই সময় পানি যদি থাকে এটা আমরা 1 নম্বর ডিজারমেন্ট আমরা কেটে দিতে পারি। সেটি হচ্ছে যে সিডলিং। এখানে 1 নম্বর এটা আমরা বলা যাবে না এখানে, কারণ এখানে পানির মধ্যেই থাকে, যেহেতু এই পানির কথা বলা যাবে না। সেটি অ্যাডভান্স হলো সিডলিংস ক্যান নট টলারেট ডাউট কন্ডিশন, 1 নম্বর এখানে প্রযোজ্য না। তো এই হলো 4 ধরনের নার্সারি বেড। তাহলে আমরা যদি প্রিপারেশন আমরা করতে চাই একটা নার্সারি বেড, প্রিপারেশন অফ ওয়েট নার্সারি বেড আর ড্রাই নার্সারি বেড যেটি বলো, সেগুলো আমাদের কিছু ম্যাটেরিয়ালস দরকার হবে। আমাদের যদি আমাদের সুযোগ হয়, কোভিড কন্ডিশন চলে গেলে আমাদের যদি ইউনিভার্সিটি খুলে, তাহলে আমরা হয়তো প্র্যাকটিস করবো এটি। ম্যাটেরিয়ালস লাগবে স্পেড, মেজারিং টেপ, রোপ, স্টিক্স। আমরা যেহেতু ওই দিন শুধু তৈরি করবো, এখানে চারা তৈরি করবো না, সেক্ষেত্রে ধানের বীজের কথা এখানে বলা হচ্ছে না। এটা কিভাবে তৈরি করা হয় সেটি এখানে বলা হচ্ছে। ফর দিস পারপাস এ প্লট হ্যাভিং 70 meters square area was taken, and in this area 4 strips of nursery bed measuring 10 meter into 1.25 meter was accommodated। আমরা পরের পৃষ্ঠা একটু দেখে আসি। তো এটি একটা নার্সারি বেড, বলা হচ্ছে an ideal nursery bed for raising rice seedling তৈরির জন্য আইডিয়াল নার্সারি বেড। সেখানে বলা হচ্ছে যে এখানে যেটা আমরা বলেছি সেটি হচ্ছে 10 মিটার লং, বাট লং হতে পারে অ্যাজ মাচ অ্যাজ দ্য ফিল্ড। তোমার মাঠ যত লম্বা, একটা কৃষকের মাঠ যদি 50 মিটার লম্বা থাকে, তাহলে সে এই 50 মিটার লম্বায় একটি নার্সারি বেড সে তৈরি করতে পারে। তবে ওয়াইড হতে হবে 1.25 মিটার, ওয়াইড হতে কম। আমরা আগেই বলেছি, যাতে করে দুই পাশ থেকে আমরা নার্সারি বেডের কেয়ার নিতে পারি। এই কারণে এটির চওড়া কিন্তু 2 হাতের একটু বেশি, 3 ফিটের একটু বেশি, 3.4 3.5 ফিট বা কাছাকাছি, যাতে দুই পাশ থেকে এই নার্সারি বেডের আমরা কেয়ার নিতে পারি, এখান থেকে চলাফেরা যাতে করা যায়, সেটি জন্য কিন্তু এটি
লম্বা অ্যাজ লং অ্যাজ, কিন্তু আমরা এখানে বলেছি অ্যান আইডিয়াল নার্সারি বেড ফর রেজিং রাইস সিডলিং। এটি ব্রি বাংলাদেশ রাইস ইনস্টিটিউট তারা বলে একটা আইডিয়াল নার্সারি বেড, যেটি হলো 10 মিটার লম্বা। রিমেম্বার, কিন্তু এই লম্বাটা ফার্মারের যে জমি যত লম্বা সেই পরিমাণ লম্বা কিন্তু হতে পারে, তবে ওয়াইড হতে হবে এটি 1.25 মিটার, চওড়া হবে 1.25 মিটার। আর দুই বেডের মাঝখানে 50 সেন্টিমিটার একটি জায়গা থাকবে, 50 সেন্টিমিটার ফাঁকা জায়গা থাকবে। দেখো প্রত্যেকটা বেডের মধ্যে 50 সেন্টিমিটার জায়গা ফাঁকা, আর এই পাশে চারিপাশে 25 সেন্টিমিটার, চারিপাশে এই পাশে এই পাশে এই পাশে এই পাশে 25 সেন্টিমিটার জায়গা ফাঁকা থাকে। তাহলে যখন নার্সারি বেড প্রথমে, তাহলে নার্সারি বেডের জমি প্রিপেয়ার করা হয়, কাদাকরণ করা হোক বা ড্রাই হোক, প্রিপেয়ার করার পরে কিন্তু তোমার এই মেজারিংটা করতে হবে মেজারিং টেপ দিয়ে, যেটা আমরা আইডিয়াল যদি হয় 10 মিটার লম্বা আমরা নিব, লম্বা হয় 10 মিটার। এভাবে আমরা 4টা বেড করব, 4টা বেডের 2টা বেডের মাঝখানে 50 সেন্টিমিটার জায়গা থাকবে প্রত্যেকটা বেডের, 2 বেডের মাঝখানে। যখন আমরা তৈরি করব নার্সারি বেড, তখন এই বেডের মাটির অর্ধেক এই পাশের বেডে দিব, আর এইখানের 25 সেন্টিমিটার মাটি এই পাশে দিব। তাহলে এই মাটি দেওয়ার ফলে এই বেডটা কিছু স্বাভাবিক অবস্থা থেকে 15 সেন্টিমিটার উঁচু হবে দুই পাশের মাটি দেওয়ার ফলে। তাহলে এখানে 25 অর্ধেক মাটি এখানে দিব, আর এই 25 সেন্টিমিটার মাটি এই বেডে দিব, আর এখানকার 25 সেন্টিমিটার মাটি এখানে, আর এই পাশের অর্ধেক এই যে মাটি আছে এই মাটিটা এখানে তুলে দিব। তাহলে এখানে একটা ড্রেনেজ ইরিগেশন বা ড্রেনেজ নালা তৈরি হবে চারিপাশে, একটা বেডের চারিপাশে। এই পাশের মাটি এখানে দিব, এই পাশের মাটি এখানে, এই পাশের মাটি এই বেডে দিব, আর এই পাশের অর্ধেক মাটি এই বেডে দিব। দেওয়ার ফলে এই বেডটা 15 সেন্টিমিটার 6 ইঞ্চি উঁচু হবে প্রত্যেকটা বেড। আর এই জায়গাটা ইরিগেশন চ্যানেলের জন্য ব্যবহার করা হবে। তাহলে এরকম দেখো প্রত্যেকটা বেড হচ্ছে 1.25 মিটার, 4টা বেডে হচ্ছে 5 মিটার, আর এই 3টি বেডের মাঝখানে ফাঁকা স্থান আছে হলো 1.5 মিটার, আর এই দুই পাশে হলো 25 50 সেন্টিমিটার। এই টোটাল হলো ফাঁকা জায়গা হচ্ছে 2 মিটার 25, তারপরে এই 25 50, আর এই 3 বেডের মাঝখানে 50 50 50, এই হলো 2 মিটার, আর হলো 5 মিটার, এই হলো 7 মিটার। এখানে আমরা বলেছি হলো 7 মিটার, আর হলো লম্বা হচ্ছে 10 মিটার। এবারে একটা আইডিয়াল নার্সারি বেডের আয়তন হচ্ছে 7.70 বর্গ মিটার, এবং এটি আমরা যদি কৃষকের ভাষায় বলা হয়, এটি হচ্ছে 1 কাঠার একটি নার্সারি বেড। 1.5 শতকের একটু বেশি, 1.5 শতকের একটু বেশি 1 কাঠার একটি নার্সারি বেড। 1 শতক সাধারণত বলা হলো 40 মিটার স্কয়ার, 40 বর্গ মিটারে অ্যারাউন্ড 40 মিটার স্কয়ারে হচ্ছে 1 শতক, আর এখানে আছে 70 বর্গ মিটার, এখানে 1.5 শতকের একটু বেশি, এবং এটি বলা হলো 1 কাঠা। 1 কাঠার একটি নার্সারি বেড। কত কাঠায় 1 বিঘা কেউ বলতে পারবে? স্ট্যান্ডার্ড কন্ডিশন 20 কাঠা। 20 কাঠা। থ্যাংক ইউ। 20 কাঠা হচ্ছে 1 বিঘা। তাহলে 1 কাঠার যে 1 কাঠা জমিতে যে চারা উৎপন্ন হলো, সেটি দ্বারা 20 কাঠা জমিতে রোপণ করা সম্ভব। তাহলে 1 কাঠায় যে চারা উৎপন্ন হলো, সেই চারা দিয়ে আমরা 20 কাঠা জমিতে লাগাতে পারবো। তাহলে 1 কাঠার চারা দিয়ে 1 বিঘা জমিতে 20 কাঠা জমিতে রোপণ করা যাবে। তাহলে 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 1 একক ইউনিট এরিয়ায় যে চারা উৎপন্ন হলো, সেখান থেকে আমরা 20 গুণ বেশি পরিমাণ জমিতে লাগাতে পারবো। তাহলে 1 কাঠা থেকে আমরা 20 কাঠায় লাগাতে পারবো। তাহলে এই হলো আমাদের নার্সারি বেডের মাপ। থ্যাংক ইউ। ফোন দেবো, আমি একটু ক্লাসে আছি। হ্যাঁ, তাহলে এখানে আমরা নার্সারি বেডের কথা বললাম, যে এখানে হলো আমরা হচ্ছে আমাদের টোটাল এরিয়া হচ্ছে 70 মিটার স্কয়ার। এর মধ্যে 4 স্ট্রিপ অফ নার্সারি বেড মেজারিং 10 মিটার, প্রত্যেক পলিসি এর জায়গা হচ্ছে 10 মিটার লম্বা হবে, 1.25 মিটার চওড়া, এবং in between 2 beds 50 centimeter drain was constructed and surrounding the 4 beds at 20 4টা বেডের চারিপাশে বলা হচ্ছে 25 সেন্টিমিটার ড্রেন was constructed চারিপাশে। স্যার আস্তে শোনা যাচ্ছে।
চারিপাশের যে চারটা বেড হলো, চারটা বেডের চারিপাশে 25 সেন্টিমিটার ড্রেন থাকে। এই ড্রেনের মাটিগুলো বেডে দেওয়া হয়, পাশের বেডে তুলে দেওয়া হয়, যার ফলে চারিপাশে একটা ড্রেন তৈরি হয়। দেন দ্য বেডস আর রেইজড অ্যাবাউট 15 সেন্টিমিটার। এই দুই বেডের মাঝখানের মাটিগুলো বেডে তুলে দেওয়ার ফলে বেডটা 15 সেন্টিমিটার উঁচু হয় স্বাভাবিক অবস্থা থেকে। উডস অ্যান্ড স্টাবলস আর রিমুভ ফ্রম দি টপ সয়েল। এই বেড থেকে আগাছা রিমুভ করা হয়, সমতল করা হয় যদি এটি শুকনো জমিতে হয়, উইথ দ্য হেল্প অফ হ্যান্ড অ্যান্ড ব্যাম্বু স্টিক। আর যদি ভিজা হয় তাহলে হাতের মাধ্যমে কোদাল দিয়ে এটি বা হাতের মাধ্যমে এটি তৈরি করা হয়। এইভাবে নার্সারি বেড তৈরি করা হয়। তাহলে আমরা বলেছি কিন্তু একটা আইডিয়াল নার্সারি বেড হচ্ছে বললাম হচ্ছে 1 কাঠার একটি ব্রির মতে, কিন্তু এটি কিন্তু আমরা বলেছি যে কোনো লেন্থের হতে পারে। যেটি ফার্মারের জমি যদি লম্বা হয়, সে কিন্তু একটা জমি যদি 50 মিটার লম্বা হয়, সেটি কিন্তু সে 50 মিটার লম্বায় কিন্তু একটি সে নার্সারি বেড তৈরি করতে পারে। ঠিক আছে, তাহলে আমরা বলেছি যে নার্সারি বেডে প্রতি বর্গমিটার জায়গায় 60 হতে 80 বা 100 গ্রাম বীজ বপন করা হয়। যদি ওট নার্সারি বেড হয় 60 হতে 80 গ্রাম পার মিটার স্কয়ার। এবং 1 হেক্টর জমিতে রোপণের জন্য বলতে পারবে কেউ 1 হেক্টর জমিতে রোপণের জন্য আমরা কতটুকু এরিয়ায় চারা উৎপন্ন করব, কত বর্গমিটার জায়গায়? 1 হেক্টর সমান জানা আছে তোমাদের? কত বর্গমিটার? 10,000 বর্গমিটার। 10,000 বর্গমিটার ভাগ আমরা বলেছি 20 গুণ পরিমাণ জায়গায় আমরা রোপণ করতে পারি। 10,000 বর্গমিটার ভাগ 20 সমান কত হয়? 10,000 ভাগ 20 500 বর্গমিটার। তাহলে 1 হেক্টর জমিতে রোপণের জন্য আমাদের 500 বর্গমিটার এরিয়ায় আমাদের চারা তৈরি করতে হবে। ঠিক আছে, যদি প্রতি বর্গমিটারে 60 গ্রাম বীজ লাগে, তাহলে 500 বর্গমিটারে কতটুকু বীজ লাগবে? 3 কেজি। 3,000 গ্রাম বা 3 কেজি। 3000 না, ভালো করে দেখো, 60 গ্রাম পার মিটার স্কয়ার ইন্টু 500 যে গুণ দিতে হবে। 500 ইন্টু 60 কত হয়? 5-6 3000। 30 কেজি। 30 কেজি। 30 কেজি। তাহলে এখান থেকে আমরা ধানের সিড রেট বের করতে পারি। যদি 60 গ্রাম দিই, এটি যদি ওয়েট নার্সারি বেড হয় তাহলে 60 হতে 80 গ্রাম, আর যদি ড্রাই হয় সেখানে 80 হতে 100 গ্রাম। তাহলে 30 কেজি ধানের বীজ। আর যদি আমরা বলছি 60, আমরা একটা ভেরিয়েশন দিয়েছি 60 হতে 80 গ্রাম, আর যদি 80 গ্রাম হয় তাহলে সেখানে হবে 5-8টা 40 কেজি। তাহলে ধানের সিড রেট হচ্ছে 30 হতে 40 কেজি। এই ভেরিয়েশনটা কেন বলতে পারবে তোমরা বলতে পারবে এই ভেরিয়েশনটা কেন? 30 হতে 40 কেজি, বা কেউ বলে 45 কেজি, বা কেউ বলে 25 হতে 40-45 কেজি। এই ভেরিয়েশনটা কি কেউ বলতে পারবে? পার সিডের ওয়েট। ইয়েস, থ্যাংক ইউ। এটা হলো সিড ওয়েট, ইন্ডিভিজুয়াল সিড ওয়েটের ভিত্তি করে এটি কিন্তু 25 ইভেন 20 কেজি হতে পারে। যেমন কালিজিরা ধান যদি হয় সেটি 20 থেকে 25 কেজি হতে পারে। যদি গাজী ধানের বীজ হয়, বড় ধানের বীজ, এটি 40, এটি হলো 40 কেজি। তাহলে ভেরিয়েশন হচ্ছে সিড সাইজ কেমন, ইন্ডিভিজুয়াল সিড ওয়েটের ভিত্তি করে কিন্তু এই ভেরিয়েশন। ঠিক আছে, তাহলে তোমাদের যদি বলা হয় যে তোমাকে একটা পরীক্ষায় কোশ্চেন আসলো যে 1 হেক্টর জমিতে বপন করার জন্য একটা নার্সারি বেড ড্র করো, তাহলে তোমরা কিন্তু ভয় পেয়ে যাবে না। তাহলে তোমরা 1 হেক্টর সমান কত বিঘা তোমাদের কারো জানা আছে? 1 হেক্টর সমান কত একর? 1 হেক্টর সমান কত একর? 2.47 একর। ধরো 2.5 একর। ঠিক আছে, 2.5 একর যদি হয় তাহলে 1 একর সমান কত বিঘা? 3 বিঘা। 1 একর সমান 100 শতক, এটা জানো তো? স্যার আমাদের এখানে 50 শতক আছে। 50 বিঘা তো স্ট্যান্ডার্ড হতে সারা দেশে হিসাব। এটা হলো 1 একর সমান হলো 100 শতক, আর 33 শতাংশ হচ্ছে 1 বিঘা। কিন্তু
33% 1 বিঘা, আর 1 একর হলো 3 বিঘা, তাহলে 1 হেক্টরে কয় বিঘা হয়? 7.5 বিঘা। ঠিক আছে, 1 হেক্টরে তাহলে হচ্ছে অ্যারাউন্ড 7.5 বিঘা। তাহলে এরকম একটা নার্সারি বেড ড্র করে বলবে 1 হেক্টর জমিতে রোপণের জন্য এরকম 7টি নার্সারি বেড লাগবে। ঠিক আছে, 1 হেক্টর জমিতে রোপণের জন্য এরকম 7টি 7 nursery beds are required. Such type of 7 ideal nursery beds are required for transplanting 1 hectare of land. 1 হেক্টর জমিতে রোপণের জন্য এরকম 7টি বেড লাগবে। অথবা যদি কেউ 50 মিটার লম্বা একটা 40 মিটার লম্বা যদি একটা বীজতলা রোপণ করো, 40 মিটার লম্বা, 40 মিটার 1.2, 1.2 চওড়া, হলো 50 হাতালে, তাহলে এটা হলো 50 হলো, এটি 50, এটি 50, এটি 50, প্রত্যেকটা হলো 50 বর্গমিটার করে, 50, 50, 50, তাহলে এখানে হলো 200 বর্গমিটার। 200 বর্গমিটার যদি হয় তাহলে আমাদের এরকম আড়াইটা নার্সারি বেড লাগবে বা 2টা নার্সারি বেড লাগবে। বা তোমরা যদি 50 মিটার লম্বা করো, এরকম 50 মিটার যদি লম্বা হয় তাহলে প্রায় 60-এর কাছাকাছি হয় আর কি, 60 বা 62 হয়। তাহলে এখানে কিন্তু 424, 250, তাহলে এরকম যদি তোমরা এরকম 50 মিটার লম্বা করো আর 1.25 মিটার চওড়া হয়, তাহলে কিন্তু এরকম 2টি নার্সারি বেডের মাধ্যমেই কিন্তু 1 হেক্টর জমিতে অত ভেজালে যাওয়ার দরকার নেই তোমাদের। যদি বলে যে 1 হেক্টর জমিতে চারা তৈরি করার জন্য একটা নার্সারি বেড ড্র করতে যদি বলে, এরকম একটা আইডিয়াল নার্সারি বেড ড্রয়িং করে তোমরা বলে দেবে যে 1 হেক্টর জমিতে চারা রোপণের জন্য এরকম 7টি নার্সারি বেডের প্রয়োজন হবে, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যে আমরা বললাম যে বাংলাদেশ রাইস ইনস্টিটিউট ওদের একটা পুস্তিকা আছে, সেটির বই নাম হচ্ছে আধুনিক ধানের চাষ। এই পুস্তিকায় এই ধরনের একটি নার্সারি বেডের ছবি তারা দিয়েছে, যেটি হলো 10 মিটার লম্বা, 1.25 মিটার চওড়া, বা 1 মিটার বলে, বা 1.25 মিটার চওড়া, এবং এটি এরকম 4টি বেড থাকে, যেটি হলো আমরা যেটি কথা বলেছি সেটি কিন্তু এটি একটা আদর্শ নার্সারি বেড। এই হচ্ছে আমাদের ধানের নার্সারি বেড। ধানের তোমরা নিশ্চয়ই পড়েছো না? থ্রিতে তো ধান পড়ানো হয়েছে নাকি? জি স্যার। বলো দেখি, ধানের আমরা যদি আমরা আমন ধানের কথা বলি, তো আমন ধানের ভ্যারাইটির ক্যারেক্টারিস্টিক্স কি বলতে পারবে? আমরা কি দেখে ধানের জাত আমরা কিভাবে দেখে বুঝবো যে এটি আমন ধানের, বিশেষ করে দেশি ধানের জাতের কথা যদি আমরা বলি, তাহলে তোমরা কিভাবে বুঝবে যে এটি আমন ধানের জাত? বোঝার উপায় আছে? সুগন্ধি হবে। সুগন্ধি হবে? সুগন্ধি না হলে হবে না? লম্বা হবে। লম্বা হবে, আচ্ছা লম্বা হতে পারে। আমরা বলছি যে ধানের জাত আমরা নাম শুনে আমরা দেখবো না ধানকে, ওই সুগন্ধ দেখবো না, আমরা ধানের জাতের, বিশেষ করে আমরা দেশি জাতের যে সমস্ত ধান আছে, আমরা জাতের নাম শুনে আমরা বুঝে ফেলবো এটি হলো আমন ধানের জাত। কিভাবে? শাইল ধান হচ্ছে আমন ধানের জাত। একমাত্র পশু শাইল ছাড়া, পশু শাইল একটা ভ্যারাইটি নাম হলো পশু শাইল, বোরো ধানের জাত ছাড়া যত শাইল ধানের জাত আছে সেগুলো হচ্ছে আমন ধানের জাত, শাইল ধান। হ্যাঁ, এগুলো হচ্ছে দেশি জাতের ধানে শাইল যুক্ত থাকে। তবে হাইল্ডিং এর ক্ষেত্রে শাইল শব্দ নাও থাকতে পারে, যেমন নয়া পাজাম, পাজাম, এগুলো কিন্তু অনেক, আমাদের দেশে আরো অনেক ভ্যারাইটি আছে যেগুলো কিন্তু শাইল নাই। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে শাইল শব্দটি থাকলে আমরা সহজেই বুঝতে পারি এটি হলো আমন ধানের জাত। এবং শাইল যে সমস্ত ধান আছে আমাদের, সেগুলো কিন্তু আলোর প্রতি সংবেদনশীল হতো। ফটো সেন্সিটিভ রাইস কাল্টিভার কাকে বলে বলতে পারবে নাকি? ফটো সেন্সিটিভ ফ্লাওয়ারিং স্যার। হ্যাঁ বলো, ফ্লাওয়ারিংটা
শর্ডিং ডে লেন্থের উপর ডিপেন্ড করে, ক্রিটিক্যাল লেন্থের উপর ডিপেন্ড করে। ক্রিটিক্যাল ডে লেন্থের, হ্যাঁ ক্রিটিক্যাল ডে লেন্থের যদি হ্যাঁ। নিচে যায় দিবস দৈর্ঘ্য, সে সমস্ত তাহলে short ভ্যারাইটিকে বলা duration, হয় শর্ট ডে প্ল্যান, short হ্যাঁ, day length এর আর নিচে বেশি গেলে হলে যদি তারা লং উৎপন্ন করে, সেটি হচ্ছে ফটো শর্ট কি বলা হলো ওগুলো শর্ট ডিউরেশন বা সরি শর্ট ডিউরেশন না, শর্ট ডে প্ল্যান্ট আর লং শর্ট ডে ডে প্ল্যান্ট। রাইস কাল্টিভার, শর্ট ডে রাইস কাল্টিভার। তাহলে ক্রিটিক্যাল ডে লেন্থের নিচে দিবস দৈর্ঘ্য গেলে এটি আর ফুল উৎপন্ন করবে। আর critical day length আরেকজন টিচার এসেছেন কোন ক্লাসের স্যার, বুঝতেছি না দেখো তো কোন স্যার এটি? স্যার। সব কিছু অফ, মাইক্রোফোন, ভিডিও সব। তোমরা বা কেমন ছাত্র, তোমরা কোন ক্লাসের হবে এইটাও জানো না বা বুঝতেছো না। আমাদের একসাথে তিনটা ক্লাস আছে, মাইক্রোফোন অফ করো। আমাদের কাছে তিনটে রুটিন আছে। এক রুটিন অনুযায়ী অ্যাগ্রোনমি ক্লাস হওয়ার কথা, এক রুটিন অনুযায়ী স্যার আমাদের কাছে এখন তিনটে রুটিন আছে। এক রুটিন অনুযায়ী অ্যাগ্রোনমি হওয়ার কথা, এক রুটিন অনুযায়ী 10টা রুটিন থাকুক, সেটা তো তোমরা এখানে ধরবা না, তোমরা ধরবা সেটা টিমকে ধরবা। তিনটা রুটিন থাকে। সালাম স্যার, আমি এন্টোমোলজি তোফাজ্জল হোসেন স্যার। হ্যাঁ তোমাকে দেখতে পাচ্ছি তোফাজ্জল স্যার। আমি আর 2 মিনিট সময় নিব। হ্যাঁ তুমি একটু স্যার নেন, সমস্যা নাই, আমি এই জন্য কিছু বলিনি স্যার, আমি তো আছি চুপচাপ স্যার। ঠিক আছে, আমি আর 2-3 মিনিট শেষ করবো, ঠিক আছে? জি জি স্যার, সমস্যা নাই। হ্যাঁ আমি একটু কথা বলে শেষ করবো। সেটা হলো আমরা বলছিলাম যে শর্ট ডিউরেশন রাইস কাল্টিভার, হ্যাঁ সেটি হলো আমরা বলা হয় যে দিবস দৈর্ঘ্যের উপর নির্ভর করে এরা ক্রিটিক্যাল ডে লেন্থের নিচে গিয়ে এরা ফুল উৎপন্ন করে। এটি বলা হচ্ছে আমাদের দেশি জাতের শাল ধান। শাল ধানের যে ভ্যারাইটি আছে, নাইজার শাল, লুতি শাল, ঝিঙ্গা শাল, পাজাম, কালিজিরা, এগুলো কিন্তু সবই কিন্তু আলোর প্রতি সংবেদনশীল। এরা দিবস দৈর্ঘ্য ক্রিটিক্যাল ডে লেন্থ আছে একটা নিশ্চয়, আমি জানি না এদের। ধরো আমরা যদি নাইজার শাল ধানের কথা বলি, তাহলে এর ক্রিটিক্যাল ডে লেন্থের নিচে গেলে, অর্থাৎ এই ধানটা যদি আমরা জুলাই মাসে রোপণ করি তাহলে সে নভেম্বর মাসে ফুল দিবে। আবার যদি সেপ্টেম্বর মাসে রোপণ করা হয় তাহলে কিন্তু নভেম্বর মাসে ফুল দিবে। আবার এই ধানটি যদি আমরা বড় মৌসুমে যদি আমরা ডিসেম্বর মাসে ট্রান্সপ্লান্ট করি তাহলে কিন্তু এরা দেখা যাবে যে লং ডেতে এরা মার্চে যখন দিবস দৈর্ঘ্য বেশি হবে তখন কিন্তু এরা ফুল উৎপন্ন করবে। তার কারণ হচ্ছে এটি এই যে যখন ট্রান্সপ্লান্ট করা হয়, ছোট দিবস দৈর্ঘ্যে যখন ট্রান্সপ্লান্ট করা হচ্ছে, যখন ডিসেম্বর মাসে ডে লেন্থ ছোট থাকে 11 ঘন্টা, 11.5 ঘন্টা বা 10 ঘন্টা, এই ডে লেন্থে কোনো একটা এর ক্রিটিক্যাল ডে লেন্থ থাকে। এই ডে লেন্থে যখন নিচে চলে যায়, অর্থাৎ রোপণ সময়ে এই ডে লেন্থ ছোট থাকার কারণে এর আবেশ গাছে থেকে যায়, পরবর্তীতে কিন্তু এরা বড় দিনে ফুল উৎপন্ন করে। সেই কারণে কিন্তু আলোর প্রতি সংবেদনশীল যে সমস্ত জাত আছে সেগুলো কিন্তু আমরা একেবারে হাইলি ফটোসেন্সিটিভ যে সমস্ত ভ্যারাইটি, সেগুলো কিন্তু আমরা প্রয়োজন বোধে বড় মৌসুমে চাষ করতে পারি। আমরা আবার বলছি যে ট্রান্সপ্লান্টিং সময়ের যে ছোট দিবস থাকে, এটির একটা আবেশ, এটি একটা ইন্ডাকশন, ধান গাছে থেকে যায়, পরবর্তীতে এরা কিন্তু বড় দিনে ফুল উৎপন্ন করে। এই ঘটনাকে বলা হয় হচ্ছে ফটোপিরিয়ডিক ইন্ডাকশন। এই ফেনোমেনাকে কাজে লাগিয়ে হাইলি ফটোসেন্সিটিভ রাইস কাল্টিভার গুলোকে আমরা আমন ধানের যে সমস্ত ভ্যারাইটি আছে হাইলি ফটোসেন্সিটিভ, সেগুলো কিন্তু আমরা প্রয়োজন মধ্যে আমন মৌসুমে চাষ করতে পারি। যেমন নাইজার শাল ধানের জাত বা পাজাম ধানের জাতকে কিন্তু আমরা বড় মৌসুমে, এটি অবশ্যই এটি আমন ধানের ভ্যারাইটি, কিন্তু এই ফটোপিরিয়ডিক ইন্ডাকশন এই ফেনোমেনাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু বড় মৌসুমে এই আমন মৌসুমের ধান জাতকে চাষ করতে পারি। আর যেগুলো আলোর প্রতি সংবেদনশীলতা নাই, এগুলো কিন্তু আমরা যে কোনো মৌসুমে চাষ করতে পারি। আর আরেকটা কথা বলে আমি শেষ করবো, যেটি এটি এই ক্লাসের নাই, এই ফটোপিরিয়ডিক ইন্ডাকশন যেটি এর ঘটনা কিন্তু পাট গাছে এটা আমরা দেখতে পাই। আমাদের দেশে যে তোষা পাট এবং দেশি পাট আছে, এটা কিন্তু মার্চ মাসে বলা হয়, মার্চ বা ফেব্রুয়ারি মাসে কিন্তু আগে লাগানোর কথা বলা হয় না। যদি তুমি জানুয়ারি মাসে এই পাট গাছের বীজ বুনে দেওয়া হয় তাহলে কিন্তু জানুয়ারি মাসের দিবস দৈর্ঘ্য ছোট থাকে, 11 ঘন্টা 11.5 ঘন্টা নিচে থাকে। তাহলে এই বপন সময়ের যে দিবস দৈর্ঘ্য ছোট থাকার কারণে যদি আমরা জানুয়ারি মাসে আলোক সংবেদনশীল পাটের জাত যদি আমরা বপন করা হয়, তাহলে পাট আমরা যদি ফাইবারের জন্য চাষ করা হয় তাহলে সেই পাট গাছ থেকে আমরা ফাইবার পাবো না, কারণ এই পাট গাছ 1 হাত বা 1.5 হাত উচ্চতা হওয়ার পরেই কিন্তু এটি
ফুল উৎপন্ন করবে। এখানেও কিন্তু ওই ফটোপিরিয়ডিক ইন্ডাকশনের ঘটনা ঘটে যে দিবস দৈর্ঘ্য ক্রিটিক্যাল ডে লেন্থের নিচে থাকার কারণে পাট গাছে অকালে ফুল আসে। সেই কারণে কিন্তু দেশি পাটের কথা বলা হয় 15 মার্চের পর বপন করার কথা বলা হয়, আর তোষা পাটের কথা বলা হলো 15 এপ্রিলের পর বপন করা। না করলে কিন্তু এর আগে করলে কি হয়, অকালে ফুল আসে। আমরা কিন্তু বীজের জন্য হলে আমরা করতে পারবো, কিন্তু ফাইবারের জন্য হলে অবশ্যই আমাদেরকে মার্চ মাসের পরে পাটের বীজ বপন করতে হবে। এখানেও কিন্তু এই ফটোপিরিয়ডিক ইন্ডাকশন অর্থাৎ বপন সময়ে যে দিবস দৈর্ঘ্য ছোট থাকে, রোপণ সময়ে যে দিবস দৈর্ঘ্য ছোট থাকে, এর প্রভাব কিন্তু থেকে যায়। পরবর্তীতে বড় দিবসেরা বা দিবস দৈর্ঘ্য বেড়ে গেলে এরা ফুল উৎপন্ন করে। এটিকে বলা হচ্ছে ফটোপিরিয়ডিক ইন্ডাকশন। এই ঘটনাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু আমন ধানের জাতকে বড় মৌসুমে চাষ করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ তুফাজ্জল।